আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি একটা উক্তি দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই। বিশ্ব আজ দুই শিবিরে বিভক্ত, সবসময় দুই শিবিরে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত উক্তি। এবং যে উক্তি, যে কথা বলেতে আমরা সবাই অনুপ্রাণিত হয়ে আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই কথা, এই ওনার এই ডাকে আহ্বানে সাড়া দিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। আমরা একটা দেশ পেয়েছিলাম, মানচিত্র পেয়েছিলাম। আমাদের মাথার উপরে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল, আমাদের সবার দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, আওয়ামী লীগের 76 বছর পূর্তি হবে। এই গৌরবের 76 বছরকে নিয়ে আমরা চেষ্টা করব কিছুটা আলোচনা, আলোকপাত করব। আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনবেন, ভালো লাগবে। আমরা পক্ষ বিপক্ষ সবকিছুর ঊর্ধ্বে উঠে এই দলটি কিভাবে আমাদের দেশকে একটা মানচিত্র দিয়েছিল, আমাদেরকে স্বাধীন করেছিল, এই দলের ভূমিকা কি, এই দলের প্রধানের কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই বিষয়টা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের দুইজন বিজ্ঞ অতিথির কাছে। একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে, ওনাকে আপনারা সবাই চিনেন। তিনিও এই আমাদের মানচিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার হাত ধরে এই দেশটা এসেছে, তাদের মতো মানুষের হাত ধরে। তিনি হচ্ছেন ডক্টর নুরান নবী, বীর মুক্তিযোদ্ধা। আমি তার একটা পরিচয় দিই, এরপর আর বেশি পরিচয় লাগে না। আরেকজন আছেন, তিনিও নিবেদিত প্রাণ এবং সেই ছাত্রলীগ কর অবস্থা থেকে বাংলাদেশের পক্ষে, দেশের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি হচ্ছেন ডক্টর আব্দুল আওয়াল, টরন্টো প্রবাসী। দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো, খুব বেশি ভালো নয়। দেশের যে অবস্থা তাতে কি আর ভালো থাকা যায় লুপা? মোটামুটি। সেটাই, আসলে দেশের অবস্থা বেশি ভালো না। আম, আওয়াল ভাই, আপনাকে দিয়ে আমি শুরু করি আমাদের কথা, আজকের কথা। আপনি আমাদের অনুষ্ঠানে আজকে প্রথম এসেছেন, নবী ভাই আসেন, তো আপনাকে দিয়ে আজকে শুরু করি। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আওয়ামী লীগের জন্ম এবং আওয়ামী লীগের আহ, তৈরি হওয়ার যে প্রেক্ষাপটটা, সেটাকে আমাদের, আপনার ব্যাখ্যা বিশ্লেষণটা আপনি আমাদের দর্শকদের জানান। হ্যাঁ, ধন্যবাদ লুপা। আহ, দৃষ্টিকোণ একাত্তরের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের একটি অন্যতম প্রবীণতম দল। এই দলের ইতিহাস, জন্মের ইতিহাস অন্যান্য দলের থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি আমরা ধরি, এই উপমহাদেশের সবচেয়ে প্রবীণ দল কংগ্রেস। কংগ্রেস সৃষ্টি হয়েছে ব্রিটিশদের ইঙ্গিতেই। ব্রিটিশ একজন সভাপতি ছিল কংগ্রেসের। তারপরে এখানে মুসলিম লীগ যখন সৃষ্টি হয়, তখনও ব্রিটিশরাও কিন্তু চেয়েছে পরোক্ষভাবে যে ঠিক আছে, তারা ডিভাইড অ্যান্ড রুল করার জন্য আরেকটা দল করবে। তো সুতরাং এখানে কমিউনিস্ট পার্টি হয়েছে, এখানে জামাত ইসলামী হয়েছে, অন্যরা তারাও কিন্তু সবসময় কিন্তু কোনো প্রতিকূল অবস্থার মধ্যে কোনো দল হয় নাই। একমাত্র আওয়ামী লীগ, অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ কারণ মুসলিম লীগের একটি প্রগতিবাদী অংশ এই 1947 সালের পরে পাকিস্তানের এই যে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি, মুসলিম লীগের যে শাসক গোষ্ঠী, যেভাবে আমাদের পূর্ব বাংলার মানুষকে শোষণ করছিল, নির্যাতন করছিল, নিপীড়ন করছিল, আমাদের বাংলা ভাষাকে এবং আমাদের বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে চাচ্ছিল, তার প্রতিবাদ করার মতো তখন কোনো দল বা গোষ্ঠী সেইভাবে কিন্তু আগায় আসে নাই, বা আগায় আসার মতন পরিস্থিতি হয় নাই। কারণ তাদের দমন পীড়ন এতই কঠিন ছিল যে মানুষ কথা বলতে সাহস পেত না। এমন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদের কণ্ঠস্বর হিসাবে বাঙালি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তাদের আকাঙ্ক্ষা,
বাংলার সংস্কৃতি, আমাদের অসাম্প্রদায়িক চেতনা, এইগুলাকে লক্ষ্য করেই কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়েছিল। কারণ মুসলিম লীগের যে ধারা, দুইটা ধারা ছিল, একটা ধারা ছিল সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল ধারা। ওইটা ছিল জমিদার জমিদার এলিট শ্রেণীর প্রতিনিধি তারা দেয়া মুসলিম লীগ করত। জন জনসাধারণের কোনো সম্পৃক্ত ছিল না। কিন্তু সেখানে যখন পাকিস্তানের এই নিপীড়ন চলল, তখন এই মুসলিম লীগের প্রতিক্রিয়াশীল এবং সাম্প্রদায়িক শক্তি, তারা তো শুধু নিপীড়ন করছে না বাংলাদেশের মানুষের উপর, তারা ওই যে প্রগতিবাদী অংশ যেটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের অনুসারে ছিলেন, তাদেরকে টুপ দেখাইয়া লুপ দেখাইয়া তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে অনেকে নিয়ে গেছেন তাদের দলে। আর যারা যায় নাই টুপে, টুপ গিলে, তাদেরকে একেবারে নিষ্পেষিত করার জন্য তারা যত ধরনের কর্মকাণ্ড শুরু করলো। এমনই অবস্থার মধ্যে তরুণ কয়েকজন যুবক তারা সাহস করে আগায় আসছেন। সেই তরুণ যুবকদের মধ্যে ছিলেন শামসুল হক সাহেব, শেখ মুজিব, কাম কমরুদ্দিন আহমেদ, ওদুদ মিয়া সহ আরও অনেকে। এবং তাদের উদ্যোগেই কিন্তু এইরকম একটি প্রতিকূল ঝুঁকিপূর্ণ অবস্থায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলার জনগণের কণ্ঠস্বর হিসাবে, গরিব মানুষের কণ্ঠস্বর হিসাবে এই আওয়ামী লীগের জন্ম হয়েছে 1949 সালের 23শে জুন। জায়গা পাওয়া যাচ্ছিল না, কেউ ভয়ে মিটিং করতে জায়গা দিচ্ছিল না। সেখানে টিকাটুলির এই কে এম দাস লেনের সেই রোজ গার্ডেন বাড়িটি উনি মালিক সাহস করে জায়গা দিয়েছিলেন। সেখানে প্রগতিবাদীরা, মুসলিম লীগের প্রগতিবাদীরা একত্রিত হয়ে মৌলানা ভাসানী, আব্দুল হামিদ ভাসানীকে সভাপতি করে, শামসুল হককে সাধারণ সম্পাদক করে, এবং বঙ্গবন্ধু তখনকার শেখ মুজিবকে, উনি কারাবন্দী ছিলেন, ওনাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে 40 সদস্যের একটি কমিটি করা হয়। সেই প্রতি এই আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটা তখন রেখেছিলেন অবস্থানগত কারণে রাখতে হয়েছে, যদি এটা অসাম্প্রদায়িক চেতনার দিকে যাচ্ছিলেন। কিন্তু এইটি আওয়ামী মুসলিম লীগ হওয়ার সাথে সাথেই শাসক গোষ্ঠী, মুসলিম লীগের শাসক গোষ্ঠী চাপায় পড়ল কিভাবে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যায়। যার জন্য কিন্তু 1952 সালেই এই বঙ্গবন্ধু শেষের দিকে জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে উনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। এবং শামসুল হক সাহেব সেই বিকারগ্রস্ত হয়ে 1965 সালে মারা যান, উনি আর কোনোদিন আসতে পারেন নাই। এইভাবে শুরু হয়েছে। এবং আওয়ামী লীগ, এই আওয়ামী মুসলিম লীগের প্রথম চ্যালেঞ্জ ছিল 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। সেই যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 143টা সিট পেয়ে সারা পাকিস্তানে তাক লাগিয়ে দেয়। যদিও সেই সরকার 15 দিনের বেশি টিকে টিকে নেয়, আমি সেই কথাই যাব না। সুতরাং আওয়ামী লীগের 1955 সালে আওয়ামী লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটা কেটে ঠিক। একেবারে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সংগঠন হিসাবে আওয়ামী লীগ যাত্রা করে। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি সবার কাছে একটু দীর্ঘ করে, যে আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগের জন্ম এত কঠিনভাবে হয়েছে যে এই আমার মনে হয় না কোনো দল বাংলাদেশে বা অন্য কোনো দেশে এত কঠিন পরিস্থিতিতে শাসক গোষ্ঠী রক্ষা উপেক্ষা করে কোনো দল হয়েছে। এবং 3 বছরের মাথায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাদ পড়ে গেছেন ওনার অসুস্থতা। এবং 7 বছরের মাথায় 1956-57 সালে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট মৌলানা ভাসানী খান বা আব্দুল হামিদ খান ভাসানী, উনিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, এটি সত্য। পাকিস্তান সরকার, আইয়ুব খানের আগের সরকার, এই ইয়াতে ভাসানী সাহেবকে টুপ দিয়ে তাদের কিছু কমিউনিস্ট মনা যারা ছিল তাদেরকে নিয়ে এই 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 ন্যাপ করে আওয়ামী লীগকে একবারে দুর্বল করে দিতে চাচ্ছে, আওয়ামী লীগ দাঁড়াইতে না পারে। কারণ ওই পাকিস্তান সরকার দেখছে একমাত্র আওয়ামী লীগই এই 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 তাদের জন্য চ্যালেঞ্জ। এবং বঙ্গবন্ধু কিন্তু তখন মন্ত্রী ছিলেন। মন্ত্রী 30শে মে 1987 সালে মন্ত্রিত্ব বাদ দিয়ে কিন্তু উনি পার্টির সেক্রেটারি হিসাবে আব্দুর রশিদ তর্কবাগিসকে প্রেসিডেন্ট করে উনি কি পার্টির কার্য চালিয়ে গেছেন। এইভাবেই কিন্তু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আস্তে আস্তে জনগণকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত করছেন। এবং 1964 সালে যখন সোহরাওয়ার্দী সাহেব 1963 সালে মারা গেলেন, তখন কিন্তু আওয়ামী লীগের মুরব্বী আর কেউ রইল না। তখন বঙ্গবন্ধু নিজেই 1974 আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করেন।
উনি 6 দফা দিলেন। এই 6 দফা দেওয়ার পরও কিন্তু এই আওয়ামী লীগের বড় বড় সিনিয়র নেতারা, হ্যাঁ, এই 6 দফাকে সমর্থন করেন নাই। বরং পাকিস্তান সরকার এই বড় বড় বঙ্গবন্ধুর চাচা আব্দুল সালাম খানকে দিয়ে এই আওয়ামী লীগ ভাঙ্গানোর জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু বঙ্গবন্ধুর দৃঢ়তায়, বঙ্গবন্ধুর যারা নবীনদেরকে নিয়ে এই আওয়ামী লীগকে ধরে রেখেছেন। 6 দফা বঙ্গবন্ধু সারা দেশ ঘুরে 6 দফাকে মানুষের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। মানুষ বঙ্গবন্ধুর 6 দফাকে গ্রহণ করেছে। ওই সিনিয়র নেতাদের, ওই পাকিস্তানের পিডিএম, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের এই সমস্ত তথাকথিত 8 দফার ব্যাপারে জনগণ কোনোদিন সায় দেয় নাই। এইভাবে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার, বঙ্গবন্ধু যখন 1947 সালে ওই কলিকাতার কলেজ, কলিকাতার ডিগ্রি নিয়ে যখন আসে, এই ঢাকাতে আসে, তখন কিন্তু উনি বলেছিলেন একটা ছাত্রদের মিটিংয়ে যে দেখো, যে পাকিস্তান আমরা পাইছি, যে পাকিস্তান চাইছিলাম, আমরা কিন্তু সেই পাকিস্তান পাই নাই। এক শোষক থেকে আরেক শোষকে গেছে, এবং এটা কঠিন শোষক। এই মাওরাদের সাথে থাকা যাবে না, উনি বলেছিলেন। আমাদেরকে পূর্ব বাংলাকে স্বাধীন করতেই হবে। বঙ্গবন্ধু কিন্তু সেই স্বপ্ন, পূর্ব বাংলার স্বপ্ন, সে 1947 সাল থেকে দেখেছেন। অন্নদা শঙ্কর শঙ্কর রায় ওনাকে জিজ্ঞাসা করছিলেন স্বাধীনতার পরে যে আপনি কখন থেকে এই স্বপ্ন দেখেন? বলে যে আমি 1947 থেকে বুঝতে পারছি এই এই দেশে থাকা যাবে না। আইয়ুব খান যখন মার্শালও দিলে, তখন কিন্তু বঙ্গবন্ধু গোপনে স্বাধীনতার লিফলেট বানিয়ে, এই যে শাহ মোয়াজ্জেম যেমন অন্য দল করে, তার মাধ্যমে তখন ছাত্রলীগের সভাপতি না সেক্রেটারি ছিল, উনার মাধ্যমে কিন্তু গোপনে লিফলেট ভরা করে স্বাধীনতার লিফলেট বিলি করাইছে। খোকা মিডিয়া আমরা তো বলেছি, এখানে, হ্যাঁ হ্যাঁ তো বল। আমরা এই প্রসঙ্গটাতেই আসবো। তো আপনি তো আমাদেরকে জানালেন যে কিভাবে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হলো। নবী ভাই, আপনার কাছে জানতে চাই যে আহ, আহ, বঙ্গবন্ধু এই যে আস্তে 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 আওয়ামী লীগের হাল ধরলেন এবং আওয়ামী লীগটাকে টেনে নিয়ে গেলেন, এবং তার স্বপ্ন ছিল যে বাংলাদেশের মানে তখন তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে আমরা যে নিগৃহীত হচ্ছি, আমাদের আমরা আসলে শোষিতই থেকে গেছি, আমাদেরকে মুক্তি করতে হবে, আমাদের মুক্ত হতে হবে, আমাদের আসলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং ওনার যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই যে এই ধারাবাহিকতাটা, এই সময়টাকে আপনি তখন তো ছাত্র ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন, এই টার্নিংটা কিভাবে হলো? ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য। এতক্ষণ আওয়াল ভাই, ডক্টর আবুল আওয়াল সুন্দরভাবে আওয়ামী লীগের ইতিহাস ব্যাখ্যা করলেন। তো আমি এখন যেটুকু বলবো সেটা বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধু মানেই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ। তো বঙ্গবন্ধুর কথা বললেই আওয়ামী লীগের ইতিহাস আসবে, এবং বাংলাদেশের রাজনীতির সন্ধিক্ষণে বঙ্গবন্ধু কোথায় কি করেছেন সেগুলো উঠে আসবে। তো বঙ্গবন্ধু পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন, কিন্তু স্বাধীনতার পর মানে পাকিস্তান হওয়ার পরই উনি বুঝতে পারলেন যে পাকিস্তানের কাঠামোতে বাঙালিদের স্বার্থ রক্ষা হবে না। আওয়াল ভাই উল্লেখ করেছেন শাসন শোষণ যেভাবে শুরু হয়েছিল, তো তখনই তিনি উপলব্ধি করেছিলেন যে আন্দোলন করে বাঙালিদের অধিকার আদায় করতে হবে, এবং সেই জন্যই তিনি প্রথম প্রতিষ্ঠা করলেন ছাত্রলীগ। ছাত্রলীগ কেন প্রতিষ্ঠা করলেন? কারণ ছাত্ররা হলো, তাদের হারাবার কিছু নেই, তাদের সংসার চালাতে হয় না, তারা যে কোনো আন্দোলনে মাঠে নামতে পারে। এই জন্যই তিনি ছাত্রলীগের প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবং বিভিন্ন আন্দোলন যখন হয়, সেই ভাষা আন্দোলন যখন হলো, সেটাও বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে যথেষ্ট অবদান রেখেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু ইতিহাসে কিছু বামপন্থী ঐতিহাসিক বা লেখক তারা বঙ্গবন্ধুকে ঠিক মূল্যায়ন করেন নাই। তিনি ভাষা আন্দোলন যখন শুরু হলো, তখন তিনি জেলখানায় তিনি অনশন ধর্মঘট করেছিলেন, এবং জেলখানা থেকে ছাত্র নেতা যারা ছিল, অলি আহমেদ অ্যান্ড আদার্স, তাদেরকে ডিরেকশন দিতেন কিভাবে কি করতে হবে। যাই হোক, সেই 52 ভাষা আন্দোলনের পরে যখন এই জাতীয়তাবাদের আন্দোলনটা দানা বাঁধতে শুরু করে, বঙ্গবন্ধু তখন সেই ছাত্র আন্দোলন বা ছাত্র নেতার থেকে
অবসর নিয়ে তিনি তখন আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকলেন। আউয়াল ভাই উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধু যখন জেলখানায় তখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় মৌলানা ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু যুগ্ম সাধারণ সম্পাদক। তারপরে কাহিনী শুনলেন যে যখন শামসুল হক অসুস্থ হয়ে নিরুদ্দেশ হলেন, তখন বঙ্গবন্ধু এই আওয়ামী লীগ গঠনের জন্য সমস্ত শক্তি নিয়োগ করেন। এত প্রতিকূল অবস্থা ছিল যে কোনো পয়সা ছিল না, অর্থ হ্যাঁ, ছিল না, এবং মুসলিম লীগ বা সরকারের লোক বিভিন্নভাবে বিরোধিতা করত। ইভেন ট্রেনে যখন সাংগঠনিকভাবে যাবেন সেটার ভাড়া দেওয়ার পয়সা বন্ধ ছিল না। এত কষ্ট করে তিনি মৌলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগকে সারা জেলাতে প্রতিষ্ঠিত করলেন। তো যখন এবং আওয়ামী লীগ, যেটা আমরা জানি যে আওয়ামী লীগ কিন্তু কোনো এটা কোয়ালিশন অফ অল এন্টি মুসলিম লীগ বা প্রোগ্রেসিভ লোকের একটা কোয়ালিশন ছিল। সেখানে কমিউনিস্ট দল পাকিস্তানে নিষিদ্ধ ছিল, যার ফলে কমিউনিস্টরাও বামপন্থীরাও এসে আওয়ামী লীগে জয়েন করে। তারপরে যেমন আওয়ামী মুসলিম লীগের নামে প্রতিষ্ঠা হলেও মুসলিম লীগ বাদ দিয়ে এটাকে আওয়ামী লীগ করা হয়। তো এই যে যারা বামপন্থী ছিল তারা দেখলো যে শেখ মুজিব একজন তরুণ নেতা আস্তে আস্তে জাতীয় নেতা হয়ে যাচ্ছে আওয়ামী আচ্ছা, লীগের প্ল্যাটফর্মে। তখন ডানপন্থী আব্দুল সালাম খান থেকে শুরু করে ডানপন্থী বামপন্থী যারা ছিল, যা কমিউনিস্ট পার্টি, এরা সবাই শেখ মুজিবের বিরোধিতা শুরু করলো যে শেখ মুজিব যেন আওয়ামী লীগের নেতা বা জাতীয় নেতা হতে না পারে। এবং সরওয়ার্দী মারা যাওয়ার পরে মৌলানা ভাসানীর নেতৃত্বে শেখ মুজিবুর রহমান, তখনও তিনি বঙ্গবন্ধু হন নাই, আওয়ামী লীগকে একটা সঠিক প্ল্যাটফর্মে এবং একটা সাংগঠনিক বা ভালো বেসের মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য যখন আগাচ্ছিলেন, তখন ডান এবং বাম তারা ষড়যন্ত্র করে শেখ মুজিবকে কিভাবে আওয়ামী লীগের থেকে সরানো যায়। এবং এর পিছনে আওয়াল ভাই উল্লেখ করেছেন সরকারি দলের মদতও থাকতে পারে। তো সেই সময় 54 নির্বাচনে কে বলে আওয়ামী লীগের দল জয়ী হয়ে ক্ষমতায় এসেছে, শেখ মুজিব মন্ত্রী হয়েছেন। তখন এরা ষড়যন্ত্র করলো, ডান বাম মিলে ষড়যন্ত্র করলো যে শেখ মুজিবকে নেতৃত্ব থেকে সরানোর জন্য একটা মোক্ষম উপায় হলো তাকে অফার দেওয়া যে পার্টির কোনো নেতা, মন্ত্রী এবং পার্টির নেতা এই দুটো থাকতে পারবে না, যে কোনো একটায় তাকে দায়িত্ব নিতে হবে। হয় মন্ত্রী থাকলে দলের পদ ছাড়তে হবে, দলের পদ রাখলে মন্ত্রিত্ব ছাড়তে হবে সবাইকে। এবং সবার ধারণা ছিল যে তরুণ রাজনীতিবিদদের মন্ত্রী হওয়াটাই তাদের মূল লক্ষ্য। কাজেই এই প্রস্তাব দিলে শেখ মুজিব কখনোই এই মন্ত্রিত্ব ছাড়তে পারবে না, তাকে আমরা দলের থেকে সরাতে পারবো, দলের নেতৃত্ব থেকে সরাতে পারবো। কিন্তু কাকমারি সম্মেলনে যখন এই প্রস্তাব দেওয়া হলো, হ্যাঁ, তখন বঙ্গবন্ধু সবাইকে অবাক করে দিয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। তিনি দলের সাধারণ সম্পাদক হিসাবেই তিনি দায়িত্ব পালন করতে ইচ্ছা প্রকাশ করলেন। তারপরের ঘটনা তো আউয়াল ভাই উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ দুই ভাগ হয়ে গেল। পিকিংপন্থী মস্কোপন্থী মৌলানা ভাসানীর নেতৃত্বে, অর্থাৎ বামপন্থী যারা কমিউনিস্ট যারা, তারা মৌলানা ভাসানীকে সোহরাওয়ার্দীর বিরুদ্ধে অনাস্থার মতো একটা প্রস্তাব দিয়ে পার্টিকে ভাগ করার যে উদ্যোগ নিল, তখন দুটো ভাগ হয়ে গেল। একটা হলো সোহরাওয়ার্দীর নেতৃত্বে জাতীয়তাবাদের আন্দোলন, আরেকটা হলো যে মৌলানা ভাসানীর নেতৃত্বে বামপন্থী। তখন শেখ মুজিব সরোয়ার্দীকে সমর্থন করে, জাতীয়তাবাদের নেতৃত্ব এর দিকে সমর্থন করে আওয়ামী লীগে থেকে গেলেন। বামপন্থীরা ন্যাপ হিসাবে তারা দল গঠন করলো মৌলানা ভাসানীর নেতৃত্বে। পরবর্তীতে সেটাও ভাগ হয়ে যায়। তো যাই হোক, সেটা অন্য ইতিহাস। তো এইভাবে শেখ মুজিব তার মস্তিষ্কে যে একটা রোড ম্যাপ তিনি তৈরি করেছিলেন যে বাংলাদেশের বা বাঙালিদের অধিকার আদায় করতে গেলে আন্দোলন করতে হবে এবং একটা দল গঠন করতে হবে,
এবং সেই দলের মাধ্যমে সাংগঠনিকভাবে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই রোডম্যাপ অনুসারেই তিনি বাংলাদেশের ইতিহাসে যখন সন্ধিক্ষণ এসেছে, ক্রস রোড এসেছে, সেখানে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা এক্সাম্পল আমি দিলাম যে উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের হাত হুম। ধরলেন। তারপরে যখন আইয়ুব খান ক্ষমতায় আসলো, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, আইয়ুব খান সমস্ত রাজনীতি নিষিদ্ধ করলেন। তারপরে যখন আবার রাজনীতি করার সুযোগ আসলো, তখন বঙ্গবন্ধু 6 দফা উত্থাপন করলেন। হুম। এই 6 দফা যখন উত্থাপন করেন, সেই ইতিহাস আমরা জানি যে আইয়ুব খানের বিরুদ্ধে সর্বদলীয় বিরোধী দলের একটা মিটিং ছিল লাহোরে। তো সেই মিটিংয়ে যাওয়ার আগে কি বলে মৌলানা ভাসানী, তখন বাংলাদেশের সোহরাওয়ার্দী মারা গিয়েছে, ফজলুল হক মারা গিয়েছে। সোহরাওয়ার্দী হলো মৌলানা ভাসানী সিনিয়র নেতা, এবং শেখ মুজিব হলো উদীয়মান তরুণ নেতা। তো এই দুইজনের মধ্যে যখন বাংলাদেশের পূর্ব বাংলাতে যখন আন্দোলন হচ্ছে, তখন বঙ্গবন্ধু 6 দফা দিলেন। কারণ এই এই অটোনমির জন্য এই 6 দফা একটা সনদ উনি উত্থাপন করলেন। কিভাবে? সেই লাহোরের বিরোধী দলের কনফারেন্সে তিনি সেটা উত্থাপন করার জন্য অনুমতি চাইলেন। কিন্তু সেই আইয়ুব খান বিরোধী যে অপোজিশনের যে দলগুলো, সেখানে তারা এটাকে উত্থাপনের সুযোগ দিল না। বঙ্গবন্ধু তখন সাংবাদিক সম্মেলন করে পশ্চিম পাকিস্তানে তিনি 6 দফা উত্থাপন করলেন। 6 দফা হলো স্বায়ত্ত শাসনের মূল মন্ত্র ছিল, এবং এটা পরবর্তীতে এটা বাংলাদেশের মুক্তি, স্বাধীনতার মুক্তি সংগ্রামী সনদ হিসাবেই প্রতিষ্ঠিত হয়। সেই 6 দফা উত্থাপন করে তিনি সেদিন হোটেলে এসে তার কলিগদেরকে বলেছিলেন যে আমি দিলাম 6 দফা, এর অর্থ যে 1 দফা, এটা পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন জানে, আমিও তেমন জানি, ওরা এটা মানবে না। আমাদেরকে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে। এই কথা বলে তিনি পূর্ব বাংলায় ঢাকায় ফিরে এলেন, এবং সেখানে এসেই তিনি এটা লাহোরে যখন উনি এটা প্রস্তাবটা উত্থাপন করে 6 দফা, তখন কিন্তু এটা আওয়ামী লীগের দাবি ছিল না, এটা ছিল বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের নিজস্ব একটা চিন্তাধারায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকদের সাথে আলোচনা করে নিজের আইডিয়া মিলে এই 6 দফাটা তৈরি করে তিনি লাহোরে বা পশ্চিম পাকিস্তানে তিনি উত্থাপন করেছিলেন। কিন্তু পূর্ব বাংলায় এসে তিনি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটাকে উত্থাপন করেন। তা আওয়ামী লীগের এক্সিকিউটিভ কমিটিতে এটা অ্যাপ্রুভ হয়, তখন এটা হয় আওয়ামী লীগের 6 দফা। বঙ্গবন্ধুর উত্থাপিত 6 দফা আওয়ামী লীগের দলীয় সনদ হিসাবে তিনি আন্দোলন শুরু করেন, এবং এইটার পক্ষে জনমত সৃষ্টি করার জন্য তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছিলেন। তিনি এই 6 দফার দাবিতে যখন আন্দোলন সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছিলেন, সেই ধারাবাহিকতায় তিনি ময়মনসিংহে আসলেন 1966-এ। আমি তখন আনন্দমোহন কলেজের ছাত্র। এই আচ্ছা। প্রথম বঙ্গবন্ধুকে দেখলাম পত্রপত্রিকায়, ওনার নিউজ শুনেছি, ওনার কর্মকাণ্ড ফলো করেছি। ময়মনসিংহে যখন তিনি আসলেন, আমার দেখা বাঙালিদের মধ্যে একজন সুপুরুষ আমি দেখতে পেলাম। সেই সাদা পায়জামা পাঞ্জাবি পরা, ব্যাক ব্রাশ করা, গোপ, কালো চশমা, ঠিক গোপ, এই সব কিছু মিলে আমার কাছে একটা আকর্ষণীয় বাঙালি ব্যক্তিত্ব মনে হলো। এবং তিনি সেই দিন বক্তৃতায় আইয়ুব খানকে উদ্দেশ্য করে বললেন যে আইয়ুব খান সাহেব, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, আমি 6 দফা উত্থাপন করেছি বাঙালি স্বায়ত্ত শাসনের জন্য। আমরা এই স্বায়ত্ত শাসন যদি না হয়, আমরা আমরা উন্নতি করতে পারবো না। এবং খুব বজ্রকণ্ঠে তিনি যেভাবে বক্তৃতা দিলেন, তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র আনন্দমোহন কলেজে। আই ওয়াজ সো ইমপ্রেসড, মনে হলো যে এই নেতাই, একেই আমাকে নেতা মানব, এবং এর নেতৃত্বে আমাদের অধিকার আদায় হবে, স্বাধিকার আদায় হবে। কাজেই বঙ্গবন্ধু আমাকে তার একজন কর্মী হিসাবে রিক্রুট করেন নাই। ওই দিনের বক্তৃতায় আমি তাকে আমার নেতা হিসাবে সিলেক্ট করেছিলাম। আমার 21-22 বছর আমার বয়স। তো যাই হোক, বঙ্গবন্ধু ওইখানে ভাষণ দিয়ে ঢাকায় ফেরত গেলেন, তাকে রেল স্টেশনে অ্যারেস্ট করা হলো। উনি হুম। জামিনে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে অন্য জেলায় গেলেন।
সেখানে আবার তাকে অ্যারেস্ট করা হলো। এইভাবে 6 দফার পক্ষে উনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছিলেন। এবং ওনাকে আমার যতটুকু মনে পড়ে আহ, 13 সপ্তাহে বোধহয় ওনাকে 13 বারই বোধহয় অ্যারেস্ট করা হয়েছিল। এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। উনি অন্য জায়গায় সদওয়ার পক্ষে গিয়ে বক্তৃতা দেন, অ্যারেস্ট করা হয়, কোর্ট তাকে মুক্তি দেয়, আবার অন্য জেলায় যান। এইভাবে তাকে যখন শায়েস্তা করতেছিল এবং দেখতে পাচ্ছিল আইয়ুব মোনায়েম খান যে সৈয়দবার পক্ষে সমর্থন বেড়েই যাচ্ছে, বঙ্গবন্ধুর পপুলারিটি বাড়ছে, তখন হুম। এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুকে ধ্বংস করার জন্য তারা আগরতলা মামলা। ষড়যন্ত্র মামলা দিল। এবং উদ্দেশ্য ছিল যে এই মামলায় বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী হিসাবে সাব্যস্ত করে তাকে ফাঁসি দেওয়া। তো এই আন্দোলন যখন হচ্ছে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 6 দফার পক্ষে আমরা সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করতাম, এবং আস্তে আস্তে জনগণ 6 দফার পক্ষে এসেছে, সমর্থন করেই যাচ্ছিল। তো তারপরে যখন ছাত্ররা আইয়ুব খান মোনায়েম খানের বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তখন তারা তোফায়েল ভাইয়ের নেতৃত্বে এবং অন্যান্য ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ মিলে এবং এনএসএফের একটা এনএসএ মানে সরকারপন্থী একটা ছাত্র সংগঠন ছিল, তাদের একটা অংশ এসে এসে 11 দফা একটা দাবি উত্থাপন করা হয় ছাত্রদের। 5 দফা আর হলো বঙ্গবন্ধুর 6 দফা, মাদকা। এটা মিলে 11 দফার আন্দোলন শুরু হলো। এবং সেই আন্দোলনেও আস্তে আস্তে জনগণ সমর্থন আসা শুরু করলো এবং সেটা জাতীয় আন্দোলনে পরিণত হলো। কিন্তু তারা যখন দেখতে পাচ্ছে যে শেখ মুজিবকে কোনোভাবেই দামানো যাচ্ছে না, তার পপুলারিটি বেড়ে যাচ্ছে 6 দফার সমর্থনে, তখন তারা কোর্ট মার্শালে শেখ মুজিবের সহ যে আগরতলা ষড়যন্ত্র মামলার যে 31 জন না 30 জনের মতো আসামি ছিল, সেনাবাহিনীর সদস্য, আমলা, এদেরকে সবাই মিলে পলিটিক্যাল লোকজন, বঙ্গবন্ধু প্রধান আসামি, এইভাবে বিচার শুরু হলো। তো বিচারে কতগুলো ছোটোখাটো ঘটনা, কিন্তু এগুলো সিগনিফিকেন্স। যেমন প্রথম দিন যখন কোর্ট মার্শালে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে আইসোলেটেড ওয়েতে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়েছিল। যখন বিভিন্ন জায়গা থেকে সমস্ত বন্দীদেরকে একটা বাসে সংগ্রহ করে বঙ্গবন্ধুকে সবার শেষে ক্যান্টনমেন্ট থেকে পিক আপ করা হয়েছিল, বঙ্গবন্ধু বাসে উঠেই দেখে যে বাকি আসামিরা সবাই মাথা নিচু করে চুপচাপ মন খারাপ করে বসে আছে। বঙ্গবন্ধু হুঙ্কার দিয়ে, উনি সেই স্বভাবসুলভ যেভাবে কথা বলতেন, হুঙ্কার দিয়ে বলে, "এই তোরা এত মন খারাপ করে কেন বসে আছিস?" তখন ওইখানে ছিল ক্যাপ্টেন শওকত আলী, পরে যিনি ডেপুটি স্পিকার হয়েছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার, উনি একজন আসামি ছিলেন। উনি তখন বললেন যে, লিডার, এরকম আমরা ষড়যন্ত্র মামলায় আসামি, আমরা ইয়াং অফিসার, আমাদের তো কোর্ট মার্শাল হবে, মৃত্যুদণ্ড হবে, আমাদের ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে, তো মন খারাপ হওয়ারই তো কথা। বঙ্গবন্ধু হুঁশিয়ার দিয়ে বলেছিলেন, তোদের কিছুই হবে না, বাইরে আন্দোলন হচ্ছে, আন্দোলনে আমরা মুক্তি পাব, মুক্তি পাওয়ার পরে এই সামরিক বা সরকার আহ, নির্বাচন দিতে বাধ্য হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, আমরা জয়ী হব, কিন্তু আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করবে না, তখন আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, তখন তোর মতো ইয়াং আর্মি অফিসার আমার দরকার, কাজে তোরা কিচ্ছু চিন্তা করিস না। দেখেন তার দূরদর্শিতা। উনি যে এই কাহিনীটা আমি শুনেছিলাম ক্যাপ্টেন শওকত আলী একটা টেলিভিশন ইন্টারভিউয়ে, পরে একটা বইয়ে উনি লিখেছিলেন এই ঘটনাটা। তো দেখেন তার দূরদর্শিতা, উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে মানে বাস্তবে পালিত হয়েছিল, একদম। ঘটেছিল। তো এখান থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বের যে বৈশিষ্ট্য, যে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে রোড ম্যাপ তিনি তার মস্তিষ্কে তিনি এঁকেছিলেন, সেইটাকে তিনি ফলো করেছেন। সন্ধিক্ষণে কোথাও একটা ভুল টার্ন নেন নাই, যেখানে যে যে টার্ন নেওয়ার কথা, যেটা করার কথা, সেইটাই করেছিলেন। এবং এইভাবেই আমরা সেই স্বাধীনতার দিকে বঙ্গবন্ধু আমাদেরকে আস্তে আস্তে নিয়ে গেলেন। সেই আন্দোলনের 11 দফা আন্দোলনের ফলে
আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলো। ইয়াহিয়া খানকে ক্ষমতা হস্তান্তর করলো। ইয়াহিয়া খান ক্ষমতায় এসেই সে ভাবলো যে 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 দেশের যে অবস্থা, নির্বাচন দিতেই হবে। তখন পাকিস্তান আর্মির ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল যে এই নির্বাচনে কেউ কোনো একটা দল একক সংখ্যাগরিষ্ঠ পাবে না। তাই যদি হয় ছোট ছোট দল তারা এখানে জয়ী হবে, তখন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করে কোনোভাবে ম্যানেজ করে ইয়াহিয়া খান হ্যাঁ, ভেবেছিল যে আইয়ুব খানের মতো আরও 10 বছর সে শাসন করতে পারবে। কিন্তু যখন বঙ্গবন্ধু এই নির্বাচন, যখন ইয়াহিয়া খান নির্বাচন দিল, বঙ্গবন্ধু যখন এই নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন মৌলানা ভাসানী বললেন যে ভোটের আগে ভাত চাই। এই নির্বাচন মিলিটারি এবডোর এবডোর বলে একটা শব্দ ছিল, এবডোর আন্ডারে এই নির্বাচন হচ্ছে, এখানে কাউকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত হয় না। তিনি এক জনসভায় বলেই ফেলেন যে মুজিব তুমি এই নির্বাচনে যাও না। তখন বঙ্গবন্ধু বলেছিল যে এই নির্বাচনে যায় না, কারণ এই মিলিটারি সরকার অলরেডি তারা মৃত। তো বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি এই মিলিটারি রিজিমের তারা মৃত, আপনি ঠিকই বলেছেন, এর জানাজা পড়ার জন্য আমি নির্বাচনে যাচ্ছি। আমি প্রমাণ করতে চাই পূর্ব বাংলার নেতা কে। এই মৌলানা ভাসানীর সেই অ্যাডভাইস উপেক্ষা করে ভোটের আগে ভাত চাই স্লোগানের বিরোধিতা সত্ত্বেও তিনি নির্বাচনে গেলেন এবং প্রমাণ করলেন। বিত নেতা। জাতীয় সংসদে তিনি অ্যাবসলিউট মেজরিটি পেলেন। আর পাকিস্তানে অলমোস্ট 99% সদস্যতে জয়ী হলেন। এইভাবে তিনি ম্যান্ডেট পেলেন 6 দফার ভিত্তিতে পাকিস্তানের স্বায়ত্তশাসন গঠন করার ম্যান্ডেট উনি পেলেন। 6 দফার ভিতরে কী ছিল? 6 দফার ভিতরে যা ছিল এর অর্থ যে 1 দফা, অর্থাৎ 6 দফার ভিতরে ছিল পূর্ব বাংলা প্রাদেশিক সরকার, তারা আহ, কি বলে কারেন্সি ইন্ট্রোডিউস করতে পারবে, পারবে। নিজস্ব কারেন্সি। একটা আধুনিক রাষ্ট্রের এ, উম, এই এই মূল জিনিসটাই হলো যে কারেন্সি ইন্ট্রোডিউস করার ক্ষমতা, তারপরে মিলিশিয়া বাহিনী গঠন করার ক্ষমতা, তারপরে ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য পূর্ব বাংলা বা প্রাদেশিক সরকার ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে। তো এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে তো আর পাকিস্তান পাকিস্তান থাকবে না। তো না। কাজেই উনি যখন বললেন যে আমি ম্যান্ডেট পেয়েছি 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র গঠন রচনা করার জন্য, তখন আইয়ুব খান, ইয়াহিয়া খান এবং ভুট্টো ওই নির্বাচনে বিরোধী দলের নেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন। পাকিস্তানে তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু পেয়েছে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছিল। 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করারও ম্যান্ডেট তিনি পেয়েছিলেন। কিন্তু এবং ইয়াহিয়া খানও এই নির্বাচনের পরপরই বঙ্গবন্ধুকে ইতিমধ্যে ছাত্ররা বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু আহ, উপাধিতে ভূষিত করেছিলেন। সেই মিটিংয়ে আমিও ছিলাম। তোফায়েল ভাই নেতৃত্বে তোফায়েল ভাই বঙ্গবন্ধুকে এই উপাধিটা দিয়েছিলেন। তো সেই বঙ্গবন্ধু পরামর্শে 3 মার্চ ঢাকাতে পাকিস্তান অ্যাসেম্বলির কি বলে মিটিং হওয়ার কথা ছিল। ইয়াহিয়া খান ভুট্টোর সাথে ষড়যন্ত্র করে, আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, ভুট্টোর সাথে লারকানায় ভুট্টোর বাসায় গিয়ে ষড়যন্ত্র করে ঠিক করলো যে তারা ক্ষমতা দিবে না, এবং 3 তারিখে যে এটা হবে ঢাকাতে, যে জাতীয় সংসদের অধিবেশন হবে, সেটা সে এককভাবে ইয়াহিয়া খান এককভাবে সেটা পসপন করলো, স্থগিত ঘোষণা করলো। পার্লামেন্টারি সিস্টেমে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার সাথে পরামর্শ করে জাতীয় সংসদ ডাকা হয়, জাতীয় সংসদ মুলতবি করা হয়, অথচ এখানে এই কাজটা করলেন না। সেই দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের অনার্সের প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষ দিনের পরীক্ষা দিচ্ছিলাম। মাত্র 2 ঘন্টা বাকি আছে, হঠাৎ দেখি কার্জন হলের দুই পাশে লাঠির মিছিল, স্লোগান হচ্ছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। তা আমরা ওই সময় এই ধরনের মিছিল হওয়ার কথা ছিল না, কারণ নির্বাচন হয়ে গেছে, বঙ্গবন্ধু
নির্বাচিত, তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তিনি জাতীয় সরকার এবং প্রভিন্সিয়াল সরকার গঠন করবেন, তার দল গঠন করবে। এই সময় লাঠি মিছিল এর কারণটা আমরা বুঝতে পারছিলাম না। তারপরে আমরা শুনতে পেলাম যে ইয়াহিয়া খান 3 মার্চে যে ঢাকাতে অধিবেশন হওয়ার কথা সেটা এককভাবে বন্ধ করেছে। এবং ওই সময় বঙ্গবন্ধু ঢাকাতে একটা হোটেলে পার্লামেন্ট, তার যে দলীয় পার্লামেন্টারি পার্টির মিটিং ডেকেছিলেন, এবং সেই মিটিং চলছিল, তখন উনি এটা শুনতে পেলেন। তো উনি স্পষ্ট বুঝতে পারলেন যে এটা তো একটা গভীর ষড়যন্ত্র, পাকিস্তানের মিলিটারি জান্তা এবং ভুট্টো তারা বঙ্গবন্ধুকে ক্ষমতা দেবে না। এই জন্য যে অধিবেশন যদি বসে সেখানে 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা হবে। যদিও বঙ্গবন্ধু বলেছিলেন যে যদিও আমরা মেজরিটি, কিন্তু একজন সদস্য যদি ন্যায্য কথা বলে সেটা আমরা মানব, সেটা আমরা শুনব। তা সত্ত্বেও ইয়াহিয়া খান সেই অধিবেশন বন্ধ করে দিল। বন্ধ করে বঙ্গবন্ধু দিলেন। স্পষ্ট বুঝতে পেলেন যে এটা ষড়যন্ত্র। উনি তখন ডাক দিলেন অসহযোগ আন্দোলনের, হুম। যেটা চ্যালেঞ্জ হিসাবে ছেড়ে দেওয়া যায় না। এটা বাঙালিদের অধিকার বা হরণের জন্য একটা গভীর ষড়যন্ত্র। তো যখন আমরা যখন লাঠি মিছিল দেখছিলাম, তখন আমরা ঠিক করলাম, বাইকমেস্ট্রি ডিপার্টমেন্টে আমরা যে কজন ছিলাম ঠিক করলাম যে আমরা পরীক্ষা বর্জন করে আমরা মিছিলে যোগদান করব। তো আচ্ছা। এগুলো নিয়ে যখন আলোচনা করছি, এই ঘটনাটা উল্লেখ করা দরকার জি। যে আমরা 32 জন ছাত্র ছাত্রী ছিলাম। জি। যখন আমরা প্রস্তাব করলাম, আমি, আমিন এবং সুলেমান এবং আমার স্ত্রী, তখন আমার সহপাঠী জিনাত ফেরদৌস, আমরা বললাম যে আমরা পরীক্ষা বর্জন করে আমরা মিছিলে যোগদান করব। লাঠি মিছিলে। 32 জনের ভিতরে আমরা 4 জন বর্জন করে, পরীক্ষা বর্জন করে আমরা মিছিলে জয়েন করার জন্য কথা বলছিলাম। তখন বাকি 28 জন বলছিল যে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে পরীক্ষার, আমরা পরীক্ষাটা দিয়েই আমরা আন্দোলনে জয়েন করব। তা আমরা সেটা শুনি নাই। আমরা যখন এই বিতর্ক করছিলাম, তার মানে কতজন লোক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করছিল, এই ছোট্ট ঘটনা থেকে কিন্তু বোঝা যায় যে 32 জনের ভিতরে 28 জন তারা রিল্যাক্টেন্ট ছিল তারা পরীক্ষা বর্জন করতে, আর আমরা 4 জন আমরা পরীক্ষা বর্জন করতে। এবং এই 4 জনই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পরবর্তীতে। তো যাই হোক, তো আমরা মিছিলে জয়েন করলাম এবং মিছিল যাচ্ছিল স্টেডিয়ামের দিকে। তখন স্টেডিয়ামে খেলা হচ্ছিল আহ, পাকিস্তান ভার্সাস বোধহয় অন্য কোনো একটা দেশ, ক্রিকেট খেলা হচ্ছিল। তো জনগণ সবাই লাঠি মিছিল নিয়ে যাচ্ছে স্টেডিয়ামে। তো গুজব চলেছিল যে বঙ্গবন্ধু হোটেল থেকে উনি ওই পল্টনের জনসভায় আসবেন এবং জনসভায় বক্তৃতা দিবেন। তা আমরা অপেক্ষা করছি, নানান ধরনের স্লোগান হচ্ছে। তারপরে তোফায়েল আহমেদের নেতৃত্বে ওনারা আসলেন। 11 দফা আন্দোলনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তোফায়েল ভাই বললেন যে আমি নেতার সাথে কথা হয়েছে, উনি আজকে এই মিটিংয়ে আসবেন না। উনি 7 তারিখে, 7ই মার্চ উনি হুম। আনুষ্ঠানিকভাবে নীতি নির্ধারক বক্তৃতা দিবেন। আজকে উনি আসতেছেন না। তো এখানে যারা উপস্থিত ছিল তারা বক্তৃতা, মিটিং শেষ হলো। তো এইভাবেই সেই 7ই মার্চ আসলো। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তা সবাই বাড়ি চলে গেছে। আমরা এফএইচলে, আমি ছাত্র ছিলাম সেখানে, আমরা 12-13 জন ছাত্রলীগের কর্মী আর ছাত্র ইউনিয়নের 2-3 জন আমরা রয়ে গেলাম। আমরা তখন অসহযোগ আন্দোলনের সার্বক্ষণিক কর্মী। 7ই মার্চের যে বঙ্গবন্ধুর যে ভাষণ হবে সেখানে আমরা সেই মিটিং সাকসেসফুল করার জন্য, তখন তো সেলফোন ছিল না, তখন আমরা এই পোস্টার, এটার স্ল্যাং বলা হতো চিকামারা, অর্থাৎ হ্যাঁ। পোস্টারগুলো রাতে চিকামারা। আমরা পুলিশের কে অ্যাভয়েড করে লুকিয়ে আমরা পোস্টারগুলো লাগাতাম। তো এইভাবে অসহযোগ আন্দোলনের পক্ষে আমরা সার্বক্ষণিক কাজ শুরু করলাম। 7ই মার্চ আসলো। 7ই মার্চে গুজব উঠেছিল যে বঙ্গবন্ধুকে পাকিস্তানি কমান্ডো তারা ধানমন্ডি থেকে যখন তিনি রেস করতে আসবেন হত্যা করা হবে, পাকিস্তানি অথবা অন্য কেউ। তো এই জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী সবাই মিলে
স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে বঙ্গবন্ধু ধানমন্ডি বাসা থেকে রেস করতে আসার পথে বিভিন্ন জায়গায় আমরা গার্ড হিসাবে আমাদেরকে ওখানে মোতায়েন করা হয়েছিল। তা আমাদের গ্রুপটা, এফএসএলের গ্রুপটা আমরা 7-8 জন। আমাদের দায়িত্ব পড়েছিল ধানমন্ডি রোড আর সায়েন্স ল্যাবরেটরির কর্নারে। তা আমরা ওইখানে দাঁড়িয়ে আছি, শত শত লোক, হাজার হাজার লোক রেস কোর্সের দিকে যাচ্ছে, বঙ্গবন্ধু আসছে না। তারপরে হঠাৎ শুনতে পেলাম যে বঙ্গবন্ধু অন্য রাস্তা দিয়ে রেস কোর্সে রওনা হয়ে গেছে। কারণ বঙ্গবন্ধু কোন রাস্তায় আসবে এটা প্রকাশ করা হয় নাই আচ্ছা। সিকিউরিটি রিজনে। আমরা দৌড়িয়ে রেস কোর্সে গেলাম। তো যাই দেখি রেস কোর্স কানায় কানায় ভর্তি। আমাদের ইচ্ছে ছিল যে স্টেজের সামনে দাঁড়িয়ে বা বসে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনবো। সেটার কোনো উপায়ই ছিল না, দাঁড়াতেই পারলাম না। আমরা ফেসলের সেই ইউনিটটা, আমরা একদম হাইকোর্টের দিকে যে লাস্ট যে মাইক্রোফোনটা ছিল তার নিচে দাঁড়িয়ে আমরা আহ, অবস্থান নিলাম। বঙ্গবন্ধু আসলেন, স্টেজে উঠলেন। তার সেই ভাষণ তো আপনারা সবাই জানেন। বঙ্গবন্ধু সেই দরাজ গলায় বললেন, ভাইরা আমার। তারপরে বক্তৃতার মাঝে তিনি বললেন, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। উনি বললেন যে আওয়ামী লীগের নেতৃত্বে পাড়ায় পাড়ায় দুর্গ রেজিস্ট্যান্স গড়ে তুলো। দুর্গ গড়ে তারপরে উনি তুলুন। বললেন যে পরে, মানে ওই দিন বক্তৃতার মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনলাম, কিন্তু পরে যখন বক্তৃতাটা অ্যানালাইসিস করা হয়েছিল তখন আমাদের কাছে, আমরা যারা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম, আমাদের কাছে ছিল ওইটাই স্বাধীনতার ঘোষণা। কারণ জাতীয় সংসদের মেজরিটি দলের নেতা যখন বলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম। তারপর তো আর স্বাধীনতার ঘোষণার কোনো কিছু বাকি থাকে না। দৃষ্টিকোণ একাত্তরেই দৃষ্টিকোণে একাত্তরের উদ্দেশ্য এবং লক্ষ্য আপনারা বুঝতে পারবেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা সবসময় এই স্লোগানটা দিই। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। সেই আলোকেই আজকে চেষ্টা করেছি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, এই বিষয়টা, তার জন্ম, তার পথ চলা এবং 2024-এ এসে আওয়ামী লীগের কি অবস্থা, সেটাকে আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আওয়ামী লীগের মানুষদেরকে আমরা বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যত, মানে ঐক্যই আসলে আমাদেরকে মুক্তি দিতে পারবে। এবং আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। চলুন আমরা দেশটাকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।